হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। তো আজকে হচ্ছে 31st নাইট। তো আমরা যাচ্ছি এখন আমাদের শ্বশুর বাড়ি, মানে আনিশা আয়েশের দাদু বাড়িতে। খুবই ব্যস্ততার মধ্যে রেডি হয়েছি সবাই মিলে। সবাইকে রেডি করা যে কি প্যারা, সবাই মিলে বের হওয়া কি প্যারা। এখন যাচ্ছি, বাদ বাকি জিনিস তোমাদের ফাঁকে ফাঁকে শেয়ার করবো আমরা কি করি না করি। আর আনিশাকে আজকে দেখো, আজকে স্টার্ট করছে, কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবা। বাবার সাথে ম্যাচিং করছে, দেখো হোয়াইট হোয়াইট। আমরা রেডি হয়ে গেছি আর গাড়িতে বসে গেছি, এখন যাচ্ছি। পিছনে সবাই আছে দেখো, আখি তারপরে আন্টি তারপরে মারিয়া সবাই আছে হচ্ছে বাসায়, কারণ আমরা এখন একটু মার্কেটে যাব। ছোট আপুর একটু কিছু কেনাকাটা বাকি আছে টুকটাক। আর আম্মু অলরেডি চলে গেছে রিক্সায়। আম্মু, সামি, মুনতাহা ওরা হচ্ছে রিক্সায় চলে গেছে, আমরা গাড়িতে যাচ্ছি। পাবে রিক্সা, এখানে রিক্সা অভাব নেই, তো রিক্সায় চলে যাবে। হ্যাঁ, এই যে বাবু বলতেছে দেখো না। আমার কাছে দিয়ে দাও, তোমার কাছে মানাচ্ছে না, দাও। আল্লাহ, নেব না আমি। আমার কাছে আমার বাচ্চাকে দিয়ে। আচ্ছা দিচ্ছি, একটু ভিডিওটা শেষ করে তারপর দিচ্ছি। তো আর এদিকে দেখো, আখির বোনও আখিরে ভালোবাসে না। তোমরা আগে তো খালি খালি কমেন্ট করো যে কেউ আমরা আখিকে ভালোবাসি না। আখির বোনও আমার সাথে দেখো, আমি তো ভালোই বাসি না। জামা চেঞ্জ করতে যাইতাছে। ওর জামাই একটু প্রবলেম হয়েছে, এজন্য ওই জামাটা চেঞ্জ করবে। জামাইয়ের জামাইয়ের না, জামার। জামা চেঞ্জ করলাম বেশিটা একবার বললে। আল্লাহ। আচ্ছা, তো এখন আমরা যাই, তারপর তোমাদের সাথে শেয়ার করব। আজকে ইনশাআল্লাহ আমাদের ইচ্ছা আছে অনেক মজা করব, বাকিটা দেখি কি হয়। এরপরে আমি এখানে বারবিকিউর জন্য মশলা নিতে আসি, তারপর বারবিকিউ সস। আর ঠিক তখনই আমি কল দিয়ে জানতে পারি যে মানে আমরা হচ্ছে এর মধ্যে মার্কেটে গেছিলাম, সেখানে রিয়ার জন্য, আমার জন্য, আখির জন্য, ছোটাপুর জন্য, তারপরে আখির ভাইয়ের জন্য, ছোট ভাইয়ের জন্য, সবার জন্য কেনাকাটা করে ওদেরকে বাসায় দিয়ে আসে হচ্ছে সামি। আখিও অলরেডি আমাদের শ্বশুরবাড়িতে চলে গেছে, শুধুমাত্র আমি আর তোমাদের ভাইয়া আর আরিফ হচ্ছে এখানে ছিলাম। কারণ আমরা এখানে হচ্ছে এখন এই যে বললাম বারবিকিউর মশলা টশলা এগুলো নিব, মুরগি নিব, মাছ নিব। কিন্তু এর মধ্যে আমি বাসায় কল দিয়ে জানতে পারি আমি বাসায় যে 2টা সস কিনে রাখছিলাম, টমেটো কেচাপ আর হচ্ছে কাঁচামরিচের যেই সসটা, সেগুলো ওরা আনতে ভুলে গেছে। তো এখন তো আবার আমাদের সেই সোসাইটির বাসায় আনতে যাওয়া পসিবল না। তো আমি হচ্ছে সস নিয়ে নিলাম আর কিছু কাঁচামরিচ কিনে নিব, কারণ কাঁচামরিচের সসটা এখানে অ্যাভেলেবেল পাচ্ছিলাম না। তো আমি বারবিকিউ সস নিছি মোটামুটি 4-5টার মতো, তারপরে হচ্ছে বারবিকিউর মশলা নিছি 6টার মতো। যেহেতু আমরা অনেক মানুষ আর সবকিছু অনেক পরিমাণ নিব, সেজন্য সেরকম বুঝে বুঝে সবকিছু নিচ্ছিলাম আর কি, আন্দাজ করে। যদি আমি এত বেশি মানুষের বারবিকিউ কখনো অ্যারেঞ্জমেন্ট করি নাই, তারপরও করতে তো হবেই। পারি না বলতে কোনো শব্দ নাই। আসলে আমরা মেয়েরা এমনই যে যখন যেটা চেষ্টা করি চাইলেই করতে পারি। আমি জানি যে সব মেয়েরা এরকমই হয়, এটা মেয়েদের একটা আলাদা গুণ, এই জন্যই সবাই বলে মেয়েদেরকে লক্ষ্মী। যাই হোক, তো এখানে আমরা দেখো তেলাপিয়া মাছ পাই নাই, কারণ আমাদের শপিং করতে করতে অনেক দেরি হয়েছে, কারণ আলটিমেটলি আমরা অনেকগুলো মানুষ ছিলাম, এই জন্য অনেক রাত হয়ে গেছে। তো এই জন্য আমরা তেলাপিয়া না পেয়ে কোরাল মাছ নিলাম, কারণ কোরাল মাছের বারবিকিউটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। কে কে ট্রাই করছো অবশ্যই সেটা কমেন্ট করে জানাও। কিন্তু দেখবা একটা ব্যাপার যে এই কোরাল মাছের বারবিকিউটা আমি কিন্তু খাই নাই। কেন খাই নাই সেটা দেখার জন্য অবশ্যই আমাদের সম্পূর্ণ ভ্লগটা দেখতে হবে, তো আমাদের সাথেই থাকো। এরপর দেখো বাসে চলে আসি। এখানে হচ্ছে আমরা 7টা মুরগি নেই, যেটা হচ্ছে 4 পিস করে নিয়ে আসছি, যাতে এসে আমার আন্টির কষ্ট না হয়। কারণ আমি সবসময় যে মানুষগুলো আমাকে এত ভালো রাখার চেষ্টা করে, আমাকে এত হেল্প করে, সেই মানুষগুলোকে ভালো রাখার বা একটু কষ্ট কমানোর চেষ্টা করি, সেটা যেভাবেই পারি। মাছগুলোও দেখো একবারে বারবিকিউর জন্য প্রিপারেশন করে নিয়ে আসছি। আন্টি শুধু মানে ধুয়ে দিবে, মাছটাও ধুয়ে দিবে, মাংসটাও ধুয়ে দিবে, বাদ বাকি মেরিনেট কিন্তু আমি করব। আর সেখানে অনেক বড় একটা মানে ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট ঘটে আমার সাথে, আমার আঙ্গুলটা কেটে যায়, সেটাও তোমরা দেখতে পারবো, যেন আমাদের সাথেই থাকতে হবে। তো এখানে আন্টিকে আমি বুঝাই দিচ্ছিলাম, আন্টি জাস্ট এগুলো ধুবেন, আর এরকম পিস থাকবে, এগুলো হচ্ছে কেটে দিতে হবে, আপনার কাটতে হবে না, আমি কেটে দিব না, আপনি জাস্ট ধুয়ে দেন। আর আমরা কিন্তু সবাইকেই নিয়ে আসছি আমাদের বাসা থেকে, টোটালি সবাইকে নিয়ে আসছি। আমাদের বাসা একদমই তালা মারা ছিল, কারণ আমি চাই যারা সবসময় আমাদের পাশে থাকে তাদেরকে নিয়ে আনন্দ করতে। আমরা একা কারো করবো। আন্টিকে যখন বলছি আন্টি আপনিও যাবেন, আন্টি এত খুশি হয়ে গেছে, বলতেছে মা আমাকেও নিয়ে যাবো। আমি বলছি হ্যাঁ অবশ্যই আন্টি, আপনি কেন বাসায় থাকবেন। আর এখানে আমার গায়ে যে চাদরটা দেখতেছো, এই চাদরটা আজকে তোমাদের ভাই আমাকে কিনে দিছে। এটা একদমই জোর করে আমাকে কিনে দিছে, কারণ সবাই চলে আসছে আর গাড়িতে ভুলে আমার শালটা রয়ে গেছিল। আমার জ্যাকেট, আমার হুডি, আমার শাল গাড়িতে এক্সট্রা সবসময় থাকে, কিন্তু আজকে সব ওরা গাড়ির
গাড়ি নিয়ে বাসায় চলে গেছে। তখন আমি হচ্ছে মার্কেট থেকে বের হয়ে দেখতেছি প্রচুর ঠান্ডা লাগতেছে, আর তোমাদের ভাইয়া দেখতেছে যে অনেক বেশি ঠান্ডা বাতাস। তখনও বলতেছে যে চলো তোমাকে শাল কিনে দিই। পরে তখন সব মার্কেট বন্ধ, সিটি সেন্টারের নিচে যে ইনফিনিটি শুধুমাত্র ওইটাই খোলা ছিল, সেখান থেকে ওই শালটা নেওয়া হয়েছে আমি 1400 টাকায়। কিন্তু ভালোই লাগতেছে, কালারটা খুবই সুন্দর, একদম লাইট কালার। কিন্তু আমাকে জোর করে কিনে দিছে, কারণ আমার কাছে কোনো কিছু ছিল না ব্যাকআপ হিসাবে, তাই। আর এখানে দেখো এক জগ হচ্ছে চা নিয়ে আসছে, যেটা নিয়ে আমরা অনেক বেশি মজা করতেছিলাম। আর এদিকে আমি বলতেছিলাম যে তোমাদের ভাইয়ার এই সাদা শার্ট কিন্তু 2টা কিনছি, যাতে একটা নষ্ট হয়ে গেলে আরেকটা পরতে পারে। বাট এই শার্টটা যে আজকে এত তাড়াতাড়িও নষ্ট করবে সেটা আসলে বুঝতে পারি নাই, কারণ আজকে বারবিকিউ করলে এটার দফা রফা হয়ে যাবে, সাথে সাদা জুতা। মানে সাদা জিনিস অনেক সুন্দর, বাট মেনটেন করা খুবই কঠিন। আর তোমাদের ভাইয়া একদমই সাদা জিনিস মেনটেন করতে পারে না। তারপরে যেহেতু শখের জিনিস, তাই পড়ুক। এই বয়সে শখ করবে না তো কখন শখ করবে বলো? আমি সবসময় প্রত্যেকটা মানুষের পছন্দের প্রায়োরিটি দেই, প্রত্যেকটা মানুষের ভালোবাসার প্রায়োরিটি দেই, শুধুমাত্র আখির জুতার পছন্দ ছাড়া। কারণ ওর জুতার পছন্দ একদমই ভালো লাগে না আমার। যাই হোক, ওর ভালো লাগে তাই কিন্তু দেখো জুতা ওর পছন্দে কিনে ওরটা, আমি আমারটা আমার পছন্দে কিনি। কিন্তু তোমরাও অনেকেই কমেন্ট করো যে তিশাপু তুমি এত সুন্দর সুন্দর জুতা পরো, আখি আপুকে কেন কিনে দাও না? দেখো ওর তো একটা চয়েস আছে, তাই না? এখন আমার সতীন দেখে যে আমি সবকিছু ওকে কিনে দেই, আমার সন্তানকে যদি কোনো কিছু আমি পড়াই, সেটা তোমরা বলতে পারো যে আপু তোমার সন্তানকে তুমি এগুলো পড়াও কেন, কারণ ওকে আমি পড়াই আমার চয়েসে। বাট আখি তো আমার সন্তান না, তাই না? আমি বউ, ও বউ, তো ওর তো চয়েসে ও কিনে সবকিছু, আমার চয়েসে আমি কিনি। সো ওর যেটা চয়েস হবে ও সেটাই কিনবে, ওর হাজব্যান্ড ওকে সেটাই কিনে দিবে, তাই না? তো সেখানে তোমরা কেন এই কমেন্টটা করো যে তিশা আপু সুন্দরটা পরে? তাহলে আলটিমেটলি বলতে হবে তিশা আপুর চয়েস ভালো, আখি আপুর চয়েস খারাপ, এটা বলতে পারো। কারণ ওর জুতার চয়েস ভালো না, এটা নিয়ে আমি ওকে সবসময় কথা শোনাই। ওই দিন আমি আর রিয়া, মানে আখির বোন, যখন জুতা কিনতেছি তখন হচ্ছে আখিকে ভিডিও কল দিয়ে হচ্ছে জুতা দেখাইতেছি, কারণ আমি ওরে বলছি আন্দাজে ওর জন্য জুতা নিব না, মানে আজকেই যখন আমরা মার্কেটে ছিলাম, তো আখি যেই পায়ে ওর জুতাটা আছে ওইটাও আজকে নিছে। তো তখনও রিয়া বলতেছে যে কি একটা জুতা পছন্দ করলি। পরে আমি রিয়ার সাথে দুঃখের কথা বললাম, রিয়া রে ও এমন এমন জুতা পছন্দ করে, আমরা তো সবকিছু ম্যাচিং পরি, বাট ওর সাথে আমি জুতা কোনোদিন ম্যাচিং করে পড়তে চাই না, কারণ ওর যে চয়েস ওইটি জীবনে আমার পছন্দ হইব না। তো এইগুলো নিয়ে আমরা দুজন অনেক বেশি হাসাহাসি করলাম। আর আখিও এটা নিয়ে হাসে, বুঝছো, ওকে যখন বলি ও নিজেও বুঝে যে আসলেই ঠিক এটা কি পছন্দ করলাম। তারপরে ওই যে বলে না সবার পছন্দ এক না। তো মেইনলি সমস্যা হচ্ছে তোমাদের কমেন্টে, যে তোমরা কেন এটা কমেন্ট করো যে তিশা আপু নিজে সুন্দরটা পরে, আখি আপু পারে না। আখি আপু কি ছোট বাচ্চা, সে কি নিজেটা নিজে পছন্দ করতে পারে না? নাকি তার কোনো পছন্দ নেই, মানে আমার গুলাই জোর করে তার উপরে চাপাই দিব? যাই হোক, তো এরপরে হচ্ছে ওরা সবাই ছাদে চলে গেছে আতশবাজি ফাটানোর জন্য। যদিও এটা করা একদমই ঠিক না, তারপরও অল্প কয়টা ওরা নিয়ে আসছিল, যেহেতু ছোট ছোট অনেকগুলো বাচ্চারা আছে আমাদের সাথে, ওরা অনেক বেশি এটা চাচ্ছিল, নয়তো আমি এটা কোনোভাবেই অ্যালাউ করতাম না, শব্দ দূষণ। ইভেনলি আমাদেরও কিন্তু ছোট ছোট বাচ্চা আছে, তারপরেও খুবই কম 2-3টার মতো হচ্ছে ওরা নিয়ে আসছিল, সেগুলোই ছাদে উঠে ফাটায় ফেলছে, একদম তাড়াতাড়ি করেই ফাটাইছে যাতে মানুষের ঘুমে ডিস্টার্ব না হয়। আর আশেপাশে মোটামুটি সবাই ফাটাচ্ছিল, আসলে কাকে কি বলবো। তো এখানে হচ্ছে আমরা সবাই দেখতেছিলাম, কারণ যেহেতু ছোট বাবু আছে তাই আমরা ছাদে যাইনি ওদের রেখে, আর বাকি সবাই ছাদে চলে গেছে, আমরা এখানে দাঁড়িয়ে হচ্ছে দেখতেছিলাম কয়েকটা আতশবাজি ওরা ফাটাইছে সেটা। আর এখান থেকে দেখাই যাচ্ছিল ভালোই সুন্দরই লাগতেছিল, একদম রঙিন। আসলে এটা একটা আনন্দ, ছোটবেলা থেকেই দেখতেছি 31st নাইটে হচ্ছে আতশবাজি ফাটানো হয়। আর ওই যে বললাম আমার ছোট ভাই আছে, তারপরে তোমাদের ভাইয়ার কিছু ছোট ভাইরা আছে, অনেকেই তো এখানে ছিল। তারপরে হচ্ছে যারা আমাদের বাসার আরো মেম্বার্সরা আছে, একটা আনন্দের ব্যাপার আছে ওদের। তো ওরা সবাই মিলে অনেক বেশি মজা করছে ছাদে, যেটা হচ্ছে আমরা ছাদে যাই নাই, ইচ্ছা করেই আমরা এখানে ছিলাম। তো বাবা এখানে চলে আসছে, বাবা বলতেছে যে আমার ফোনে ও টিভি রিমোট খুঁজে পাচ্ছে না। আমি বলতেছি এখানে লাইভ আতশবাজি ফাটানো হচ্ছে, আপনি টিভিতে কেন দেখবেন? এরকম নিয়ে হচ্ছে আমরা হাসাহাসি করতেছিলাম। আর এখানে দেখো গাছপালা সবকিছু মিলে এত সুন্দর লাগতেছে। আর তোমাদের ভাইয়া বারবার আমাদেরকে ডেকে বলতেছিল যে তোমরা কি দেখতে পাচ্ছ, এখন কি ফাটাবো, তোমরা কি দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে? আসলে আমরা পরে ওরা ফুটেজ দেখে বলতেছে যে নিচ থেকে বেশি সুন্দর দেখা গেছে উপরের থেকে। তো এতক্ষণ ধরে দেখো আমি ক্যামেরাটা অন করে দাঁড়ায় আছি, বাট ওরা এখনো ফাটাচ্ছে না। ওরা শুধু বলতেছে যে একটু অপেক্ষা করো, এখনই ফাটানো হবে।
তো কিছু আতশবাজি আনছিল একদম ছোট ছোট, যেগুলো ডাবল বার ফাটে, মানে নিচে একবার উপরে একবার। তো এগুলো একদম ছোট ছোট ছিল, শব্দ এত বেশি ছিল না, এই জন্য আমি অনেক বেশি খুশি হয়েছি। শব্দওয়ালা মেবি জাস্ট 2টা ছিল, আর বাকিগুলাই একদম হালকা শব্দ, কিন্তু অনেক সুন্দর একদম লাইটিং হয়। এটা আমার খুব ভালো লাগছে, যে পরিবেশের কোনো ক্ষতি না হোক। আর আমরা কিন্তু ফানুস একদমই উড়াই নাই, কারণ ফানুসের মাধ্যমে হচ্ছে অনেক জায়গায় অনেক আগুন জ্বলে, অনেক কারেন্টের তারে লাগে, অনেকের বাসার ছাদে লাগে। তো এইগুলো বিষয়টা আমরা অ্যাভয়েড করে গেছি, একদমই ফানুস উড়ানো টোটালি বন্ধ। এবার কোনো ফানুস উড়াই নেই, ইনশাল্লাহ আর কখনো উড়াবো না। আর নেক্সট টাইম থেকে আতশবাজিটাকেও অ্যাভয়েড করার চেষ্টা করব, কারণ এটা অনেক হচ্ছে অনেকের অনেক ক্ষতি হয়। তোমরাও চেষ্টাই করবা যাতে এটা না হয়। আসলে অনেক সময় অনেক কিছু কি নিজের একার ইচ্ছে করাও যায় না, আসলে ফ্যামিলির বাকি মেম্বার্সরা থাকে, সবাইকে বোঝানো, বাচ্চাদেরকে বোঝানো খুবই কঠিন। আর যেটা সবাই করতেছে, দেখো আমি একা কিভাবে বন্ধ করব, ওদের সাথে তো আমি কথা বলেই পারতেছি না। ও বলতেছে যে ঠিক আছে আমরা না হয় বন্ধ করলাম, বাকি কয়জনের গুলো তুমি বন্ধ করবা। তো প্রত্যেকটা ফ্যামিলি থেকে, প্রত্যেকটা বাসা থেকে যদি আমরা সবাই উদ্যোগ নেই, সেক্ষেত্রে দেখবো যে সবাই অফ করতে পারবে। আসলে বাচ্চারা যখন 10 জনকে কোনো কিছু করতে দেখবে, ওরা তো আর বুঝে না, তখন ওরা এটা তুলনাটা দিবেই যে সবাই করতেছে আমরা কেন করতে পারবো না, কারণ ওদের এখনো ভালো মন্দ বোঝার সময়টা হয় নাই। তো এবার যেহেতু আমরা খুবই ব্যস্ততার মধ্যে ছিলাম, আর এগুলো ওরা কিনেও ফেলছে এত আনন্দ করে, তাই আমি আর ওদেরকে কিছু বলি নাই, না করি নাই। নেক্সট টাইম আরো বড় হবে পরের বছর, তখন না হয় বুঝাবো যে এটা আসলে কতটা ক্ষতিকর আমাদের পরিবেশের জন্য। তো তোমরা সবাই চেষ্টা করবা এই জিনিসটা অ্যাভয়েড করার জন্য, কারণ এটা আমার পরিবেশ, আমাদের পরিবেশ এবং হচ্ছে আমাদের নিজেদের সবার জন্য খুবই ক্ষতিকারক। তো এবার দেখো আমরা মনে হয় 11:30 না 12টার পরে বারবিকিউ শুরু করছি। আর আমার পাশে দেখো, আমার পাশে কিন্তু আমার ডার্লিং বসা, ও হচ্ছে আমাদের ভাইগনা আরিফের ছেলে আরাফ। ও আমার ডার্লিং, কারণ ও সম্পর্কে আমার নাতি হয়, তো সেজন্য ও আমাকে সবসময় ডার্লিং ডাকে। ও ভিডিও কল দিয়ে আমাকে এমন এমন কথা বলে, তোমরা শুনলে অবাক হয়ে যাবা। আর ওর আম্মুর হচ্ছে আইডি থেকে ভিডিও কল আসলে আমি বুঝে যাই যে সেটা আরাফ। ও ভিডিও কল দিয়েও দেখবে যে আমি সাজতেছি, তখন বলবে তুমি কেন সাজতেছো ডার্লিং, আমি তো নাই, তুমি কাকে দেখাবা। মানে এতটুকু বাচ্চা এত পাকা পাকা কথা বলে, মাশাল্লাহ, যে আমি শুনে শুধু হাসতে থাকি। আবার বলে ডার্লিং তোমার রাতুল ভাইয়ের সাথে থাকতে হবে না, তুমি আমার কাছে আসো। মানে তোমাদের আহাদ ভাইয়ার হচ্ছে নিকনেম, যেটা ফ্যামিলিগত নিকনেম হচ্ছে রাতুল। সো এলাকা ভিত্তিক সবাই ওকে রাতুল নামেই চিনে। তো হচ্ছে ওই জন্য সবসময় বলে যে তুমি রাতুল ভাইয়ের সাথে না থেকে আমার কাছে আসো। তো আমি বলতেছি কি, তোমার রাতুল ভাইয়া মাসে কত টাকা খরচ করে আমার পিছনে তুমি জানো? বলে হ্যাঁ জানি। আমি বলি তুমি কিভাবে খরচ করবা? বলতেছে আমার অনেকগুলো ফ্যান আছে, মানে ওর চার্জার ফ্যান আছে অনেকগুলা, বলে সেগুলো বিক্রি করলে অনেক টাকা হবে, তারপর তোমাকে আমি মেকআপ কিনে দিব। আমি শুনে হাসতে হাসতে, আর ওর আম্মু পাশে বসে হাসতে হাসতে পাগল হয়ে গেছে। আবার হচ্ছে ওই ইউটিউবে সার্চ দেয় বুঝছো আমাদের ভিডিও দেখার জন্য, যে রাতুল ভাইয়ের 2 বউ, রাতুল ভাইয়া গাড়ি কিনলো, রাতুল ভাইয়ের 2 বউর বাসা, আবার রাতুল ভাইয়ের বাচ্চা, এগুলো সব ইউটিউবের সার্চ লিস্টে ওর আম্মুর ফোনে আর আব্বুর ফোনে। এগুলো দেখে আমরা সবাই হাসি যে পিচ্চি বাচ্চাটা সে কি কি বুঝে, আবার এসে আদর করে, মানে বাবুদেরকে এত সুন্দর করে আদর করে। ও তো হচ্ছে রিসেন্ট ওরও বোন হয়েছে, তোমরা তো সেই ভ্লগ সবাই দেখছোই। তো ও এত কিউট ভাবে আদর করে, একদম কোলে নিয়ে আস্তে করে কিস করে, খুবই সুইট মাশাল্লাহ। সবাই ওদের জন্য দোয়া করবা। তো এইখানে যেহেতু আসছি, আর নিপুণ সিটি হচ্ছে এখানে পাশেই, আর আরাফরা হচ্ছে নিপুণ সিটিতে থাকে। বলছিলাম না আগে নিপুণ সিটিতে আমাদের অনেক রিলেটিভসরা থাকে। তো সেখান থেকে আমি সাথে সাথে ফোন দিছি যে মামা চলে আসো। তো মামার সাথে সাথে হচ্ছে চলে আসছে আরাফকে নিয়ে। আর অবশ্যই বলছে যে আমার ডার্লিংকে কিন্তু নিয়েই আসবা। তো আরাফের আম্মু আবার বলতেছে আমাকে যে মামি এখন আজকে একটা বাবু হয়েছে দেখে আমাকে এখন আর বলে না। পরে আমি বলছি দেখো এত ছোট বাবু নিয়ে তুমি একা এসে এখানে তোমার ভালো লাগবে না, আর তুমি এনজয় করতে পারবে না। বাবু আর একটু বড় হোক তারপর তুমি বের হবা, কারণ এই ঠান্ডার মধ্যে বাবুকে নিয়ে কিভাবে বের হবা। তো এরপরে আমার ননাসা আমার পাশে বসে গেছে। তো এখন ফার্স্টে ওরা টিস্যু দিয়ে হচ্ছে আগুন জ্বালানোর চেষ্টা করছে। কয়লাগুলো সব আবার হচ্ছে আরিফ যে কিনে নিয়ে আসছে কয়লা, তারপরে এই যে হচ্ছে গ্রিল করার জন্য যে স্ট্যান্ডগুলা, মানে বারবিকিউ করার জন্য সেগুলা। তো আমি দেখো মুরগিটা এখন এটা কেটে নিচ্ছিলাম যাতে মশলাটা ভিতরে ঢোকে, আর সসটা সব কিছু নিয়ে বসে পড়ছি। এর মধ্যে বললাম না আমার সাথে একটা ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়েছে, যেটা আর কিছুক্ষণ পরেই হবে আর কি। তখন আমি জানতাম না। আর এই শীতের সময় ভাই হালকা একটু কাটলেও যে এত পরিমাণ ব্যথা, না না চাকুতে আমার হাত কাটে নাই, সেটা তোমরা বুঝো না, কারণ চাকু চালাইতে আমি খুব ভালোই পারি, কাটাকাটি এগুলো আমি এক্সপার্ট রান্না বান্না। বাট আমার হাত কাটছে হচ্ছে যেটা
খুবই খুবই হাস্যকর একটা ব্যাপার, যেটা বলবার তোমাদের আখি আপু এদিকে দেখো মশলার প্যাকেট খুলে আর মশলাগুলো সব ওর মুখে যায়, ওর বলে ঝাল লাগে, ধুর ভাল লাগে না, মানে একটা মশলাও ভালোভাবে খুলতে পারে না, এই হচ্ছে একটা অবস্থা। আর এই যে দইয়ের যেই বাটিটা বক্সটা আমার হাতে দেখতেছো, এই দইয়ের বক্সে আমার হাত কেটে গেছে, তোমরা বুঝতেছো? মানে এই দইয়ের উপরে দেখো একটা ফয়েল পেপার দেয়া, আর এই ফয়েলের জন্য আমার হাতটা কাটছে। কিভাবে কাটছে আমি জানি না, আদৌ এখানে ভিডিও আছে কিনা, ভিডিওটা এডিট করতে করতে সামনে যাই তাহলে বুঝতে পারবো যে আদৌ আমার হাত যে কাটছে সেই সিনটা এখানে আছে কিনা। আর এখানে হচ্ছে আমি বলতেছিলাম যে আরাফ তুমিও এগুলা খুইলো না, তোমার মুখে যাবে, তোমার নাকে যাবে, এটা প্রচুর ঝাল, দেখো তোমার আখি আপুর অবস্থা কি হয়েছে। ও আখিকে সে নাম ধরে ডাকে, আখি বলে ডাকে, আপু বলে না, আখি বলে। আখি তোমার বাবুটা কোথায় এখন, এরকম একটা অবস্থা। তো দেখো এই ফয়েলটা আমি যে চারপাশ থেকে এটা খুলে এভাবে বের করছি, এটা যে পাশে ফয়েলটা রয়ে গেছে আমি না, এটা আমার মনেই ছিল না, আমি দইটা বের করে মেবি ভিডিওটা আছে আমার হাতটা কিভাবে কাটছে এখনই দেখতে পারবা। আমার আবার দেখে মানে আমার এখন মনে হচ্ছে যেন হাতের মধ্যে আবার ব্যথা বাড়তেছে, কিন্তু খুবই সামান্য কাটছে, বাট এই ফয়েলে কাটছে দেখে ব্যথাটা কমতেছে না। তো দেখো আমি বেশি হিসাবে এই যে দেখো ঘুরানিটা দিছি, আর এই সময় আমার হাতটা কেটে গেছে, মানে আমি এত বেশি ব্যথা পাইছি, হঠাৎ করে এত বেশি জ্বলে উঠছে, আমি বুঝতেছিলাম না যে কি হয়েছে, কারণ রক্ত বের হচ্ছে না বাট জ্বলতেছে, এর মধ্যে ধোঁয়া আমার চোখে যাচ্ছে। তো আর এদিকে আমার ফ্যামিলি মেম্বার্সের সবাই এসে পাগল হয়ে গেছে আমার হাত কাটা দেখে। আমার ভাই চলে আসছে, তারপর তোমাদের ভাইয়া এসে আমাকে উঠাইছে, ছোট আপু চলে আসছে, বাবা চলে আসছে, সেগুলো আসলে ভিডিও করা হয় নাই কারণ রাজও ভিডিওটা কেটে আমার কাছে চলে গেছিল। তারপর হচ্ছে ওইগুলো রিলস বানাইছিল, কে জানো ওইগুলো আপলোড দেওয়া আছে, মেবি রিয়া বানাই দিছিল। তবে এখানে দেখো আমার হচ্ছে শ্বশুর সাথে সাথে এসে বাবা হচ্ছে আমার হাতে ব্যান্ডেজটা করে দিছে। রক্ত দেখে মানে সে তার তো ফার্মেসি আছে, তো বাসায় ফার্স্ট এড বক্সটা সবসময় থাকে, তো ওই ফার্স্ট এড বক্সটা এনে সাথে সাথে আমার হাতটা ব্যান্ডেজ করে দিছে যাতে ব্যথা না পায়। আমাকে তো এখান থেকে উঠাই দিতে চাইছিল, পরে আবার জানি মশলাটা আমি না মাখাইলে আসলে ওইভাবে টেস্টটা হবে না, কারণ অতটা বেশি আইডিয়া কারোর নাই, আমার যতটুকু আছে। আর আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। আর এর মধ্যে আমার বাবা হচ্ছে আমাকে কল দেয় যে হ্যাপি নিউ ইয়ার উইশ করার জন্য, তো কথা বলতেছিলাম, সবাই তখন বলি যে বাবা আমার হাত কাটছে। এরপরে আমার বাবা বলে যে ভিডিও কল দাও তাড়াতাড়ি, কতখানি কাটছে আমি দেখি। এবার ভিডিও কল দেয়, ভিডিও কল দেওয়ার সাথে সাথে হচ্ছে দেখতে পারে যে হাতটা ব্যান্ডেজ করা, আর ব্যান্ডেজের উপরে হচ্ছে মশলা লেগেছিল। আমার বাবা যেটা দেখে ভাবে যে আমার হাত অনেকখানি কাটছে, ওগুলো সব ব্লাড, বলতেছে যে এতখানি কাটছে যে ব্যান্ডেজের উপরে দিয়ে ব্লাড বের হইতেছে, সেলাই লাগবে, এটা সেটা। পরে হচ্ছে সাইড থেকে তোমাদের ভাইয়া তারপর সবাই আমরা বলতেছিলাম যে না এতখানি কাটে নাই, আমার শ্বশুর সাথে সাথে ব্যান্ডেজ করে দিচ্ছে, একদম অল্প একটু কাটছে, জাস্ট এগুলো হচ্ছে মশলা। পরে তো বলতেছে যে বেয়াইকে আমার হয়ে থ্যাংক ইউ বলে দাও। আর এখানে দেখো আমার কত ইচ্ছা ছিল আমি হাত দিয়ে সুন্দরভাবে কমফোর্টেবলি এটা মাখাবো, বাট এই হাতে ব্যথার জন্য আমি সেটা পারতেছিলাম না, যার জন্য চামিচ দিয়ে আমার চাকু দিয়ে আগে হচ্ছে আমি করতেছি, এখানে দইয়ের যে বরফটা সেটা কাটতেছি, তারপর চাকু দিয়ে হচ্ছে এটা মাখাবো। আর আমার পাশে দেখো ওই যে মরিচ বাটা, ওইটা আমার হচ্ছে আন্টিকে দিয়ে বাটাইতে হয়েছে, মানে ব্লেন্ড করতে হয়েছে, কারণ ওই যে সসটা ছিল না, কাঁচামরিচের সসটা। এখানে কি কি যেন রিয়া আমাকে বলতেছিল, তারপরে ছোট আপু আমাকে বলতেছিল, সেগুলো নিয়ে আমি কথা বলতেছিলাম। ও তখনই হচ্ছে বাবা কল দিছিল, সেটাই আম্মু আমাকে দিচ্ছে যে না বাবা কথা বলবে। তারপরে কথা বলার পরে আর কি তারপর আবার শুরু করি কাজ, বাবাকে ঠান্ডা করে যে না আমার হাত বেশি কাটে নাই। আসলে আমি অনেক বেশি আদরের, সেটা সবারই, কারণ আমি একমাত্র মেয়ে আমার বাবা মায়ের, কারণ আমার হচ্ছে বাকি দুইটা ভাই, আমার কোনো বোন নাই। এখন অবশ্যই আমি একটা বড় বোন পাইছি, একটা ছোট বোন পাইছি। বড় বোন পাইছি যেটা হচ্ছে আমার হাজবেন্ডের বোন, আর ছোট বোন পাইছি যেটা আমার সতীনের ছোট বোন। সো দুইটাই আমি পাইছি, এখন আর আমার আফসোস নাই। আর বড় ভাইও পাইছি কারণ আমার ভাসুর আছে আলহামদুলিল্লাহ, আর ছোট ভাই তো আমার অলরেডি আছে, আবার আখিরও একটা আছে, আরো একটা পাইছি। তো এই ভাই নিয়ে আমার কোনো আফসোস নাই। তারপরে রাজ আছে, ও আমার আপন ভাইয়ের মতোই আমাকে ভালোবাসে, যে আমার মেনলি হচ্ছে কাজিন। তো এরপর এখানে লবণ দেয়া হচ্ছে পরিমাণ মতো। তো আখিও বুঝতেছিল না যে এতখানিতে কতখানি লবণ লাগবে, জন্য আমাকে জিজ্ঞেস করতেছিল। তো আমি বলছি, তো আমি আন্দাজে সবসময় এটাই করি, বাট কেমন যেন জানি না পারফেক্ট হয়ে যায় সবসময়। অবশ্য শুরুর দিকে হয়তো না, এখন রান্না করতে করতে এক্সপার্ট হয়ে গেছি, এই জন্য একদম পারফেক্ট হয়ে যায়। আর অনেক বেশি মশলা বানিয়ে ফেলছিলাম আমরা, কারণ আমরা ভাবছিলাম আরো বেশি লাগবে, বাট না পুরোটা হয়েছে। আমি এটা চিন্তা করছি যে বেশি হোক কম না হোক সেটা মনে করে বানাইছি। আর আমার পায়ে এত ঠান্ডা লাগতেছিল যার জন্য আমি হচ্ছে মোজা পরে বসে আসছি। আর আখি আর আমি কিন্তু অনেকদিন পর সেম ড্রেস পরলাম, কারণ কিছুদিন ও প্রেগনেন্সির কারণে, ওর অসুস্থতার কারণে আমাদের সেম পড়া হয় নাই।
আর এখানে আমি তোমাদের ভাইয়ার জ্যাকেট পরে আছি, কারণ আমি ওই যে চাদর নিয়ে আসছি, আমি কোনো জ্যাকেট কিচ্ছু আনি নাই, কিচ্ছু না। আর তোমাদের আখি আপু জ্যাকেট নিয়ে আসছে, তাই ও পরেছিল। আর আমি তোমাদের ভাইয়ার জ্যাকেটটা পরছি, কারণ ও আগুনের কাছে ছিল। আর এখানে ভাইগনা আরিফ সবকিছু করতেছে। আর ওরও আজকে একটা অ্যাক্সিডেন্ট ঘটে, যেটা হচ্ছে হাতে মাছের কাঁটা ঢুকে, ওর এত পরিমাণ ব্লিডিং হচ্ছিল মাছের কাঁটা ঢুকে, যেটা বলার মতো না। মানে ও একদম উল্টা দিকে মনে হয় একটা গুতা খাইছিল, যার জন্য এটা ওর সাথে হয়েছে। খুবই খারাপ লাগছে আমার দেখে, যে আমরা দুইজন হচ্ছে মামা ভাগ্নি দুইজন মিলেই হচ্ছে হাত একদম কেটে ফেলছি। তো তারপর দেখো এখানে মুরগিগুলো ভালো করে ম্যারিনেট করা হচ্ছে, আর এদিকে তোমাদের ভাই অয়েল ব্রাশ করে দিচ্ছে। সবকিছু মিলায়া ভালোই প্রিপারেশন চলতেছিল। আর ওইদিকে বাবুরা ভিতরে আছে, বাবুদের কাছে কতক্ষণ ওর দাদি যায়, কতক্ষণ নানি যায়, কতক্ষণ দাদা ভাই যায়, আর মৌ মারিয়া তো আছেই। সবাই মিলে আসলে বাচ্চাদের টেক কেয়ার করলে তাহলে অনেক কিছুই করা যায়। তোমরা অনেকেই দেখি কমেন্ট করো যে এত ছোট ছোট বাচ্চা রেখে এত কিছু কিভাবে করে। ফ্যামিলি যদি সাপোর্টে থাকতো তাহলে এই কমেন্টটা তুমিও করতে না। তোমার ফ্যামিলি সাপোর্টে নাই, তাহলে তুমি সেটা বুঝবা না যে ফ্যামিলি যদি সাপোর্টে থাকে তাহলে একটা বাচ্চা নিয়ে কিছুই কোনো ব্যাপার না জীবন। তোমরা অনেকে মনে করো কি বাচ্চা হয়েছে এখন আমি কিছুই করতে পারবো না, আমার জীবন এইখানেই শেষ। আসলে কখনোই না। একটা বাচ্চা হওয়া মানে জীবন শেষ না, জীবন নতুন ভাবে শুরু হয়, যেটা হয় এই বাচ্চাকে নিয়ে। তুমি যদি তোমাকে ঘরবন্দি করে ফেলো যে আমার বাচ্চা হয়েছে এখন আমি এটা করতে পারবো না, এখন আমি বারবিকিউ করতে পারবো না, চুল আঁচড়াতে পারবো না, পার্লারে যেতে পারবো না, তাহলে তুমি যাইতে পারবো না। আর আলটিমেটলি যদি তোমার ফ্যামিলি সাপোর্টে না থাকে তুমি কিছুই করতে পারবো না। এই কথাটা তাদের জন্য প্রযোজ্য যাদের ফ্যামিলি বলতে কেউ নাই, সাপোর্টিভ বলতে কেউ নাই, ফ্যামিলি সাপোর্ট করে না, তারা এটা বলতে পারে যে আমরা আসলে বাচ্চা নিয়ে এত কিছু করা সম্ভব না। কিন্তু যখন তোমার মা বাবা শ্বশুর শাশুড়ি ননদ ভাসুর ননাস তারপরে সবাই প্রত্যেকে ভাই বোনরা সাপোর্ট করে, তখন কখনোই তোমার কষ্ট হবে না। এই যে আখি আর আমি এখানে বসে আছি, যখন আয়াস উঠে আখি জাস্ট ওকে খাওয়াই আসে, কারণ যেহেতু ও বেস্ট ফিডিং করে। আর আলিশাকে কিন্তু আমার খাওয়াইতেও যাইতে হয় না, কারণ আলিশা ফিডার খায়, এটা সবাই জানো, কারণ ও বেস্ট ফিডিং করে না। ও 2 মাস পর্যন্ত করছে, তারপর আর ও পায় নাই, সো ও এই জন্য করতে পারে না। ওর ভাগ্যে 2 মাস পর্যন্তই ছিল, তারপর থেকে ও ফিডার খায়, যার জন্য কিন্তু আমার আম্মু খাওয়ায়, ওর দাদি খাওয়ায়, ওর বাবা খাওয়ায়, আবার হচ্ছে সবাই মিলেই ওকে খাওয়ায়, মৌ খাওয়ায়, মারিয়া খাওয়ায়, কারণ ফিডার সবাই খাওয়াইতে পারে। বাসার সবাইকে আম্মু ট্রেনিং দিয়ে দিছে, আর মাঝে মাঝে আমিও খাওয়াই। সো এই জন্য কিন্তু আমরা বারবিকিউটা করতে পারতেছি। আর এখানে হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড আর ওর ওয়াইফ চলে আসছে, জিহাদ চলে আসছে। অনেকদিন পর সবাই জিহাদকে দেখতেছো, ও থ মেরে বসে আছে এখানে ঠান্ডার জন্য। তো সবাই এখানে ছিলাম আমরা। রাজাকে বলো বাড়ি বলি গান গাওয়া যায়, গান সুন্দর তো। অঙ্ক শেষে আমি সবার চোখে কান্না আমি পান করি, ভাঙা স্বরে গান করি। আমাকে কষ্ট দিলে কোনো পাপ হয় না, আমি দিলেন আমি পান করি, ভাঙা স্বরে গান করি। আমাকে কষ্ট দিলে কোনো পাপ হয় না, আমি দিলেন। তো ওরা কিন্তু গান টান করলো। এরপর আমরা কেকটা কাট করতেছি, যেটা আমাদের নিউ ইয়ারের কেক ছিল। আর এখানে আমরা দুইজন মিলেই কাট করতেছি, কারণ আমরা দুইজনই হচ্ছে মেইন। আসলে এমন কিছু না, আমরা এখানে রিলস বানাচ্ছিলাম, তো সবাই বলছে যে তোমরা দুইজনই কাটো। তো এখানে আমি আজকে অনেক বেশি অবাক হয়েছি আর অনেক বেশি খুশি হয়েছি যে এখান থেকে আমি কেক আনি মোটামুটি যে পেজগুলো থেকে, তার মধ্যে একটা পেজ এটা, যেটা হচ্ছে রুহিস কেক গ্যালারি। যে রুহির আম্মু ও আজকে আমাদের সাথে দেখা করতে আসছিল, এবং সে বলে গেছে যে আপু আলহামদুলিল্লাহ তোমার জন্য আমি 1 মাসে 30,000 টাকার কেক সেল করছি, আলহামদুলিল্লাহ। আমি শুনে এত খুশি হয়েছি যে আমি কিন্তু ওর কাছ থেকে হচ্ছে টাকা দিয়ে কেক কিনি, মাঝে মাঝে ও গিফটও করে,
বাট বেশিরভাগ টাইম আমি টাকা দিয়ে কেক কিনি, যেমন নিউ ইয়ারটাও আমাদের হচ্ছে টাকা দিয়ে কেনা। এটা বলার একটাই কারণ যে আমি কিন্তু তারপরেও হেল্প করার চেষ্টা করি ছোট ছোট উদ্যোক্তাকে। আমি কিন্তু তাও আমি টাকা দিয়ে কিনলেও ওর পেজটা মেনশন করে দেই, ও আমাকে গিফট করলে তো মেনশন করি মাস্ট। তো এই জন্যই আমি বলি ছোট ছোট উদ্যোক্তাদের তোমরা পাশে থাকার চেষ্টা করবা। আমার ভ্লগেও মেনশন করার এটাই কারণ, যাতে সবার পাশে সবাই থাকতে পারো। দেখো ওর কত হেল্প হয়েছে, ও কত খুশি হয়ে আজকে আমাকে কথাটা বলছে, আর আমার খুবই ভালো লাগছে। আমি খুবই হ্যাপি হয়েছি ওর এই কথাটার জন্য, যে আলহামদুলিল্লাহ আমার জন্য কারো এতটুকু আর্নিং হয়েছে, সেটাই আলহামদুলিল্লাহ। তো এখানে দেখো মা তার ছেলেকে খাওয়া দেওয়ার জন্য বসছে। এখন খিচুড়ি আর গরুর মাংস রান্না করছিল আম্মা সবার জন্য, আর এখানে সবাই অনেক বেশি মজা করতেছিল। তো এখানে আমাকে বা আখিকে দেখবা না, কারণ আমরা লাস্টে বাবুদের কাছে গেছিলাম আর মৌ আর মারিয়াকে পাঠিয়েছিলাম একটু এনজয় করার জন্য, যে ওরাও সবার সাথে এনজয় করুক। তো লাস্টে সবার সাথে ওরা অনেক বেশি নাচানাচি করছে, অনেক বেশি মজা করছে। আমাদের নতুন বছরের দিনগুলো অনেক ভালো গেছে। তো তোমাদের কেমন গেছে, কে কে বারবিকিউ করছো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর নতুন বছর নতুনভাবে সবার অনেক ভালো কাটুক, সবাইকে আবার উইশ করতেছি হ্যাপি নিউ ইয়ার। সাথে সাথে হচ্ছে একটা সালাম দিয়ে ভ্লগটা শেষ করতেছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।